মায়ের দেয়া জাদুর সোনার লেহেঙ্গা। অনেক বছর আগের কথা। ইসিপুর নামের একটা গ্রামে উশসী ওর বাবার সঙ্গে বাস করত। উশসীর মা একটা কঠিন অসুখে মারা যায়। এরপর থেকে উশসী ওর বাবার সঙ্গেই থাকতে থাকে। কিন্তু বাবার পক্ষে চাকরি করে আবার উশসীর দেখাশোনা করাও সম্ভব ছিল না। তাই সে ঠিক করে উশসীর জন্য নতুন মা নিয়ে আসবে। তাই সে এক ধনী পরিবার থেকে উশসীর জন্য নতুন মা নিয়ে আসে। উশসীর বাবা আবারও বিয়ে করে নিয়ে আসে। উশসীর বাবা যাকে বিয়ে করে তার নাম ছিল কবিতা। কবিতা প্রথম প্রথম উশসী আর ওর বাবার অনেক খেয়াল রাখলেও যতদিন যেতে থাকে তার মধ্যে টাকার অহংকার অনেক বেড়ে যেতে থাকে। সে উঠতে বসতে উশসী আর ওর বাবাকে টাকার খোঁটা দিত আর নানা রকম কটু কথা শোনাতো। এই আমি বিয়ে করে কোন ফকিরের বাড়িতে আসলাম। আমার বাবা বলল এই লোক নাকি ভালো। সে তো আমার আগে 2টা বিয়ে হয়েছিল, এই কারণে বিয়ে হচ্ছিল না, তাই এই গরিবকে বিয়ে করেছি। কিন্তু আমি কি এখন তোদেরকে চাকরানির মতো রান্নাবান্না করে খাওয়াবো নাকি? শোন, বাপ বিটিতে যদি আমার সঙ্গে থাকতে চাস রান্নাবান্না তোরাই করবি, আমি কিছু করতে পারবো না। উশসীর বাবা সবটা মেনে নেয়। সে ভাবে উশসী হয়তো একটা মা পাবে। এর বিনিময়ে সে সবকিছু করতে রাজি ছিল। কিন্তু যতদিন যাচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। দিন দিন কবিতার আচরণ আরও খারাপই হতে যাচ্ছিল। একদিন কবিতা উশসীকে অনেক বকাঝকা করছিল তার একটা দামি লিপস্টিক ভেঙে ফেলার কারণে। এই লিপস্টিক তুই কখনো চোখে দেখেছিস? অলক্ষী, অপয়া, তোর মাকে তো খেয়েছিস, এখন আমাকেও খেতে চাস? এই লিপস্টিকের দাম জানিস তুই? এটা ধরেছিস কেন তুই? হ্যাঁ, ধরেছিস কেন? আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এই বলে উশসীর সৎ মা উশসীকে অনেক জোরে জোরে মারতে থাকে। উশসী জোরে জোরে চিৎকার করছিল। তখনই উশসীর বাবা সেখানে চলে আসে আর বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, মারো, আমার পাপের শাস্তি আমার মেয়েটাকে দাও। আরেকটা কাজ করো না, আমাকেও মেরে ফেলো। একটু বিষ এনে দাও, আমি আর আমার মেয়ে মিলে খেয়ে মরে যাই, তাহলেই তো তোমার শান্তি হয়, তাই না? এটা শুনে উশসীর সৎ মা কবিতা আরো বেশি রেগে যায়। সে উল্টো লাঠি নিয়ে উশসীর বাবাকেও মারতে শুরু করে। তারা বাবা মেয়ে সেই সৎ মায়ের হাতে প্রচুর মার খায়। তাদের অবস্থা অনেক শোচনীয় ছিল। উশসী ওর বাবাকে এভাবে মার খেতে দেখে বড্ড খারাপ লাগে। বাবা, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমাকে তুমি কোনো একটা এতিমখানায় রেখে আসো। আমি এ বাড়িতে না থাকলে মা হয়তো তোমার সঙ্গে এমন আচরণ করবে না বাবা। না রে মা, এই মহিলা কখনোই ভালো হবে না। ধনী পরিবারে বিয়ে করেছি তাই টাকার অহংকার দেখায়, কিছু না কিছু হলেই মামলার ভয় দেখায়। এই মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। জানি না কবে তোকে একটু ভালো রাখতে পারবো। তোর ভালোর জন্যই বিয়েটা করেছিলাম, কিন্তু এই বিয়েটা আমাদের জীবনের অভিশাপ হয়ে গেল রে মা। আমাকে ক্ষমা করে দিস। তোর শরীরে অনেক ব্যথা করছে তাই না? আয়, তোকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিই। এভাবেই উশসী ওর বাবাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। একদিন, উশুসী, এই উশুসী, এটা কি করেছিস? এই হাঁড়িটা ভেঙেছিস কেন? এটার দাম জানিস তুই? আজকে তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া, আজকে এই দুধের মধ্যে বিষ খাইয়ে তোকে আমি মেরে ফেলবো। মা, এই দুধে বিষ মেশানো আছে, আমাকে দয়া করে খাওয়াবেন না। আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন না। তোকে একদমই ছাড়বো না। এই বিষ মেশানো দুধ তুই খাবি, আর তোর বাবাকেও খাওয়াবো। তোদের বাপ বিটিকে একসঙ্গে মেরে আমি গর্তে পুঁতে রাখবো। উশসী চিৎকার দিয়ে ওঠে। তখনই ওর ঘুম ভেঙে যায়। এটা কি তাহলে স্বপ্ন ছিল? আমি স্বপ্নে দেখছিলাম আমার সৎ মা আমাকে এভাবে মেরে ফেলতে চাইছিল। আজ কিছুদিন হলো এমন সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি। কেন দেখছি কিছুতেই বুঝতে পারছি না। বাবার আবার কোনো ক্ষতি হবে না তো? না না, আমি বাবাকে নিয়ে দরকার হয় এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আমার নিজের জন্য বাবার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন দেখো না আমাকে আর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। উশসী তখন ওর বাবাকে দেখার জন্য ওর সৎ মায়ের ঘরে প্রবেশ করলো।
উষসীর বাবা তখন ঘুমিয়েছিল। এই মেয়ে, এইখানে কি খুঁজছিস? হ্যাঁ, তোর বাবাকে কি আগে দেখিসনি নাকি? এখানে তোর বাবাকে দেখতে এসেছিস কেন? কি হয়েছে? আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই বাবাকে দেখতে এসেছিলাম মা। কিসের মা? হ্যাঁ, মালকিন বলবি আমাকে? মালকিন আমি তোর কোনো মা নই। ফকিরের বাচ্চা, তুই আমাকে মালকিন বলবি? আচ্ছা ঠিক আছে মালকিন, আমি এখান থেকে যাই। তা স্বপ্নে কি দেখেছিস? তোকে আমি মেরে ফেলেছি নাকি? সুযোগ পেলে তোকে আর তোর বাবাকে আমি সত্যি সত্যি মেরে ফেলবো। উষসী ভয় পেয়ে যায় আর ভয়ে ঘরে এসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ দেখে ওর পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আরে, এইটা কি আমার ঘরে? এত আলোকিত হয়ে গেল কি করে? মায়ের ছবিটা থেকে এমন আলো বেরোচ্ছে কেন? তখনই উষসীর মায়ের ছবিটা থেকে ওর মায়ের আত্মা বেরিয়ে আসে আর উষসীকে ডেকে বলে, উষসী মা, আমাকে ক্ষমা করে দে। আমি যে এভাবে তাড়াতাড়ি মারা যাব আর তোকে এমন কষ্টে ফেলে যাব, আমি তা কখনোই জানতাম না। আমার জন্য তোর আর তোর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। মা, এটা তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। আজ কদিন ধরে আমি শুধু ভুলভাল স্বপ্ন দেখে যাচ্ছি। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি না। উষসী, তুই কোনো স্বপ্ন দেখছিস না মা। আমি সত্যিই এসেছি। তোর কষ্ট যে আমার আর কিছুতেই সহ্য হচ্ছিল না, তাই তো আমি তোর সব কষ্ট দূর করে দিতে এসেছি মা। এই নে, এটা একটা জাদুর সোনার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তুই তোর সৎমাকে পরিয়ে দিবি। তারপর দেখবি তোর সৎমা একদম পরিবর্তন হয়ে গেছে। তোর আর তোর বাবার উপর আর কোনো অত্যাচার করবে না। তুই ভালো থাকিস মা। তোকে কাঁদতে দেখলে যে আমি শান্তিতে থাকতে পারি না। এই বলে উষসীর মা সেখান থেকে মিলিয়ে গেল। উষসী ওই লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে হাঁটতে ওর সৎ মায়ের কাছে গেল আর বলল, মালকিন, আপনার জন্য এই লেহেঙ্গাটা আমি উপহার হিসেবে নিয়ে এসেছি। এটা সোনার লেহেঙ্গা, আমার মা রেখে গিয়েছিল। আমার তো মা মারা গেছে। এটা অনেক দামি লেহেঙ্গা, এটা আপনি নিন। আরে বাহ, লেহেঙ্গাটা তো দেখতে অনেক সুন্দর। এতদিন দিসনি কেন? হ্যাঁ, কি ভেবেছিলি নিজের মায়ের এই দামি লেহেঙ্গা নিজের কাছে রেখে দিবি? শোন, এই বাড়িও আমার, এই লেহেঙ্গাও আমার। দে এটা, আমি এখনই পরবো। তারপর সৎমা কবিতা সেই লেহেঙ্গাটা ঘরে নিয়ে পরে ফেলল। তারপর সেই লেহেঙ্গাটা পরে বাহিরে বেরিয়ে এলো। এই দেখো তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে মালকিন, আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটাতে আপনাকে অনেক মানিয়েছে। এই, তুমি আমাকে মালকিন বলছো কেন? আমি তো তোমার মা হই। শোন, আজ থেকে আমাকে মা বলে ডাকবি। আর বল, তোর কি খেতে পছন্দ? আমি তোর জন্য রান্না করে দিচ্ছি। নুডলস খাবি? সত্যি বলছো মা? কি তুমি নুডলস রান্না করে খাওয়াবে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তোর জন্য আর তোর বাবার জন্য আমি মজার মজার বিরিয়ানি রান্না করছি। আর যা, বন্ধুদের সাথে খেলা কর। ঘরে বসে কি করছিস? উষসী বুঝতে পারে ওর মায়ের দেয়া সোনার লেহেঙ্গার কারণেই ওর সৎ মায়ের আচরণ পাল্টে গেছে। এরপর থেকে উষসীর সৎ মা আর কখনো খারাপ আচরণ করেনি। উষসী ওর বাবাকে নিয়ে সৎ মায়ের সঙ্গে সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। জাদুর সোনারু রূপার চুল। গরিব কৃষক রহিম মিয়া তার 3 মেয়ে লিয়া, বিপাশা ও অনামিকাকে অনেক ভালোবাসতেন। যদিও তারা সুন্দরী ও গুণবতী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রহিম মিয়ার স্ত্রী মারা গেলে তিনি আবারও বিয়ে করেন। আর নতুন মা আসার পর 3 বোনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তোমাদের রূপ আর ভালো স্বভাব দেখে লোকজন প্রশংসা করে, তাই না? এবার দেখো কেমন লাগে। এই রূপ দিয়ে মনে করেছো মাথা কিনে নিয়েছো? আমি এসব সহ্য করব না। এমন কাজ করব যেন এই 3 মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। ওই লিয়া, বিপাশা, অনামিকা কি ভেবেছে ওই সুন্দর কথা, সুন্দর চেহারা দিয়ে সারা জীবন খুশি থাকবে?
না 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 না, আমি ওদের খুশি বরদাস্ত করব না। এবার সবাই দেখবে আমার কামাল। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইদিকে সৎ মা একদিন গোপনে কালো জাদু করে 3 বোনের মাথার চুল পুরোপুরি টাক করে দিল। তখন লিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এ কি হলো বোন, আমাদের মাথার এমন ঘন কালো চুল কোথায় গেল? এই চুল ছাড়া আমাদের তো দেখতে বিশ্রী লাগবে। এমনিতেই আমাদের মা নেই, সৎ মা আমাদের উপর অত্যাচার করে, সারা দিন ঘরের কাজ করায়, তার উপর আমাদের সব চুল এইভাবে পড়ে গেল। এখন যে আমাদের বিয়েও হবে না। বিপাশা বলতে লাগলো, এখন আমরা কি করব? আমাদের তো বিয়েও হবে না। বাবা, আমাদের সাহায্য করো। অনামিকাও জোরে জোরে কাঁদতে লাগলো। ওদের বাবা 3 মেয়ের এমন দুর্বিষহ অবস্থা দেখে ভীষণ কষ্ট পেলেন, কিন্তু কিভাবে সবকিছু ঠিক হবে তার মাথায় কোনো বুদ্ধি আসলো না। এদিকে সৎ মা এইসব দেখে খুবই খুশি হলেন আর নিষ্ঠুরভাবে হাসতে লাগলেন। এখন দেখো তোমাদের কেউ পছন্দ করবে কিনা। রাজ্যের কোনো রাজপুত্র তো তোমাদের বিয়ে করবেই না, সাধারণ চাষিও তোমাদের বিয়ে করবে না। তোমাদের বাবার খুব শখ ছিল, তাই না, যে 3 মেয়েকে রাজপরিবারে বিয়ে দেবে? সুন্দর গুণবতী রূপবতী মেয়ে বলে কথা, তারা রাজ্যের রানী হবে। তোমরা সারা জীবন আমার গোলাম হয়েই থাকবে, চাকরানী হয়ে থাকবে। তোমরা চাকরানী, রাজরানী হয়ে থাকার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। এই অপমান সহ্য করতে না পেরে তারা 3 বোন রাতে পালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। তারা শুনেছিল রাজপ্রাসাদে 3 রাজকন্যা আছে। ওদের নাম অনন্যা, পারমিতা ও কাশফিয়া, আর ওরা দেখতে হুবহু 3 বোনেরই মতো। ওরা তখন ঠিক করলো যে করে হোক ওরা রাজপ্রাসাদে প্রবেশ করবে। রাজপ্রাসাদে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কপাল বদলাতে পারবো। কিন্তু আমরা তো সাধারণ কৃষকের মেয়ে, আমাদের ভেতরে ঢুকতে দেবেই বা কেন? অনামিকা বলল, আমাদের চেহারা রাজকন্যাদের মতো, যদি আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি তাহলে সেটাই আমাদের ভাগ্য বদলে দেবে। এবার শুধু ঢুকে যাওয়ার অপেক্ষা। তারা রাজপ্রাসাদের বাগানে লুকিয়ে পড়ল। সেই সময় রাজকন্যা অনন্যা, পারমিতা ও কাশফিয়া বাগানে হাঁটছিল। ওরা ওদের 3 বোনকে দেখে আশ্চর্য হয়ে গেল। রাজকন্যারা দেখল যে তাদের মতো দেখতে হুবহু 3টা মেয়ে, একদম একই রকম চেহারা, একই রকম গায়ের রং। তোমরা কারা? তোমরা আমাদের চেহারার মতো চেহারা কি করে পেলে? এটা কি কোনো জাদু? রাজকন্যা কাশফিয়া বলল, তোমরা বলো, তোমাদের কি হয়েছে? তোমাদের চেহারা তো আমাদের মতো দেখতে, কিন্তু তোমাদের মাথায় চুল নেই কেন? তোমরা এমন টাক হয়েছ কি করে? তখন ওরা 3 বোন কেঁদে কেঁদে ওদের দুর্দশার কথা বলতে লাগলো। লিয়া বলতে শুরু করলো, আমাদের দুর্দশার কথা কি বলবো? আমরা জানি না এটা কোনো জাদু নাকি সত্যি। আমরাও লোকমুখে শুনেছিলাম যে রাজপরিবারের 3 রাজকন্যা হুবহু আমাদের মতো দেখতে, কিন্তু আমাদের তোমাদের মতো সৌভাগ্য নয়। আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। আমাদের সৎ মা আমাদের চুল টাক করে দিয়েছে জাদু দিয়ে, তাই আমাদেরকেও বিয়ে করতে চায় না। বিপাশা বলে, আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে এসেছি। রাজকন্যারা এইটা শুনে অবাক হয়ে গেল। তখন রাজকন্যা অনন্যা বলল, এটা অন্যায়, তোমাদের সৎ মাকে শিক্ষা দিতে হবে। রাজকন্যা কাশফিয়া বলল, আমরা তোমাদের জায়গায় ওই কৃষকের বাড়ি যাব, আর তোমরা এখানেই থাকবে। আমরা তোমাদের জন্য শুভেচ্ছা আনব। পরের দিন রাজকন্যারা গরিব কৃষকের মেয়ের মতো সৎ মায়ের ঘরে প্রবেশ করল। তারা মুখ ঢেকে রাখলো যেন ওদের চিনতে না পারে ভালো করে। আহা, তোরা ফিরে এসেছিস? তা কোথাও যাওয়ার জায়গা পেলি না বুঝি? রাতে তো বেরিয়ে গিয়েছিলি, কোথাও জায়গা পেলি না? এই আমার কাছেই গোলাম হয়ে থাকতে হবে, বলে দিয়েছিলাম না? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তারা তোমাদের নাম কমেন্টে লিখে জানাও।
আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে সৎমা তো জানতো না যে এরা রাজকন্যা। সৎমা ওদের গায়ে হাত তুলতে শুরু করলো আর একটা লাঠি দিয়ে ওদের মারতে শুরু করলো আর ওদের দিয়ে কাজ করার হুকুম দিল। যা যা, এখনই যা, ওই নদী থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, ভালো করে শাড়িগুলো কেচে রাখবি। তারপর ঘরদোর মুছে আমার জন্য রান্না করে নিয়ে আয়। রাজকন্যা পারমিতা রেগে আগুন হয়ে গেল। তোর শাস্তি হবে নিষ্ঠুর মহিলা, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তখন সৎমা অবাক হয়ে গেল, এরা কারা? তখন সৎমা বুঝতে পারল যে এরা নিশ্চয়ই রাজকন্যা। এ কি, আপনারা দেখছি রাজকন্যা! আমাকে ক্ষমা করে দিন। আমি তো ভেবেছিলাম আপনারা আমার মেয়ে। আপনাদের দেখতে তো আমার 3 সৎ মেয়ের মতো, তাই বলে ফেলেছি। আমি যদি জানতাম আপনারা রাজকন্যা, আমি আপনাদের গায়ে কখনো হাত তুলতাম না। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? আমরা যদিও তোর সৎ মেয়েই বা হই, তাহলে তোকে কে অধিকার দিয়েছে আমাদের গায়ে হাত তোলার? এখন আমি রাজপ্রহরীদের খবর দিচ্ছি, ওরা এসে তোকে বন্দি করে রাখবে। কালকোঠরিতে থাকলে তখন তুই উচিত শিক্ষা পাবি। শয়তান মহিলা, 3টে অনাথ মেয়েকে অনেক অত্যাচার করেছিস। তোর অত্যাচারের দিন আজই শেষ। আমাদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আর কৃষক, তুমি তো ওদের বাবা হও। বাবা হয়ে মেয়েদের উপর এমন অত্যাচার তুমি কি করে মেনে নিলে? তুমি এমন বাবা, তাই তোমাকে আমাদের ইচ্ছে হচ্ছে ওই কালকোঠরিতে বন্দি করতে। কিন্তু তোমার 3 মেয়ের কথা ভেবে তোমাকে বন্দি করছি না। তবে তোমাকে আমরা শেষবারের মতো বলছি, কখনো যদি 3 মেয়ের সঙ্গে কোনো প্রকার অন্যায় হয়েছে আর তুমি প্রতিবাদ না করেছো, তোমার জায়গা হবে আমাদের রাজ্যের কালকোঠরিতে। রাজকন্যা প্রহরীদের বলেই রেখেছিল। ঠিক তখনই রাজদরবার থেকে রাজা ও সেনারা এসে সৎমাকে ধরে ফেলল। তুমি সাধারণ মানুষের উপর অন্যায় করেছো, তোমার শাস্তি হবেই হবে। আমি আমার 3 মেয়ের এমন কাজে অনেক খুশি হয়েছি। তোমরা অনেক ভালো কাজ করেছো আমার রাজকন্যারা। সৎমা কাঁদতে লাগলো, কিন্তু সৎমায়ের কান্না কেউ শুনতে চাইল না। রাজকন্যারা ফিরে আসলো আর ওদের 3 বোনকে বলল, তোমরা আর কষ্ট পেও না, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই সৎমা শাস্তি পেয়েছে আর তোমাদের মাথার চুল নেই তো, তাই তো তোমাদের দুঃখ। এখন আমাদের রাজবুদ্ধি বুড়িকে খবর দিচ্ছি। তখন রাজবুদ্ধি বুড়িকে আনা হলো। রাজবুদ্ধি বুড়ি বললেন, আমি জানি তোমাদের এই কষ্টের কথা। তোমরা চিন্তা করো না, আমার জাদুর পানি তোমাদের চুল ফিরিয়ে দেবে। তখন রাজবুদ্ধি বুড়ি 3 বোনের মাথায় জাদুর পানি ছিটালেন। ওরা আশ্চর্য হয়ে গেল। লিয়া বলল, এ কি হচ্ছে বিপাশা, অনামিকা? আমার চুল ফিরে এসেছে, আর শুধু সাধারণ চুল নয়, সোনার মতো চকচক করছে। অনামিকাও দেখলো ওর মাথার চুলও রূপার মতো চকচক করছে। ওরা 3 বোনই সোনা রূপার চুল পেয়ে গেছে। ওরা 3 বোন অবাক হয়ে গেল। তখন রাজাও বলল, এটা কি আশ্চর্য জাদু! এর আগে তো এমনটা কখনো হয়নি। বুদ্ধিপুরীর জাদুর পানিতে সবাই সাধারণ চুল ফিরে পেয়েছে, আর তোমরা 3 বোন জাদুর সোনার চুল ও রূপার চুল ফিরে পেয়েছো। তোমরা আমার রাজ্যের জন্য আশীর্বাদ। তোমরা সত্যিই অসাধারণ। রাজপ্রাসাদে বিশাল উৎসব হলো। 3 রাজপুত্র তখন লিয়া, বিপাশা ও অনামিকাকে বিয়ে করে নিল, আর সৎমাকে কালকোঠরিতে বন্দি করা হলো। ওরা 3 বোন অবশেষে রাজপরিবারের সদস্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যায় করলে তার শাস্তি হয়। সৎ ও ভালো মানুষেরা সবসময় পুরস্কৃত হয়। সাহসী হলে ভাগ্য বদলানো খুবই সহজ। বন্ধুরা, তোমরা যদি গল্পটি পছন্দ করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন অন করে দাও। বাই বাই। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো
তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য, দয়া করে সাহায্য করুন। নিশ্চয়ই বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো, বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো